তারপর তিনজন মিলে শপিং করতে গেলাম। মেয়েদের সাথে শপিং এ গেলে যে এত প্যারায় পড়তে হয় আমার জানা ছিল না, জানলে আসতামই না। তারপর দীর্ঘ 3 ঘন্টা মার্কেটে ঘুরলাম। লিমা আর জান্নাত আমাকে রেখে কিসের একটা দোকানে যায়, তাই আমি ভাবলাম আমার আর লিমার জন্য কিছু নেওয়া দরকার। দুজন দুজনের জন্য পছন্দ করে নিয়েছে, দুজনই হলুদ শাড়ি কিনেছে, তবু আমি একটা নীল শাড়ি কিনলাম, আমার জন্য নীল পাঞ্জাবি। জানি না লিমা আমার পছন্দের শাড়ি পরবে কিনা। তারপর শপিং শেষে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আব্বু কিছু ছেলেদের নিয়ে আমাদের পুরো বাড়িটাই সাজাচ্ছেন। একমাত্র মেয়ের জন্মদিন বলে কথা, কোনো কি ত্রুটি রাখতে চায়? ভিতরে এসে আমার কেনা শাড়ি পাঞ্জাবিগুলো রেখে দিলাম, কারণ ওরা যেহেতু ম্যাচিং করে কিনেছে তাই ওদের ইচ্ছাটাকেই প্রাধান্য দিলাম। লিমা আর জান্নাত রুমে আসলো আর এসে আমার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিল। আসলে আমি ওদের টাকা দিয়েছিলাম যা ইচ্ছে কিনতে। প্যাকেট খুলে দেখি একটা হলুদ পাঞ্জাবি। দেখ তো ভাইয়া পছন্দ হয়েছে কিনা। অবশ্যই, আমার কিউট বোনটা যেহেতু পছন্দ করেছে। ওটা আমার পছন্দ না, ভাবি পছন্দ করে তোর জন্য নিয়েছে। তাই? সুন্দর চয়েস। তারপর সবাই সবার কাজে ব্যস্ত হয়ে গেলাম, কারণ রাত 12টায় কেক কাটা হবে, তাই তাড়াতাড়ি সবকিছুর আয়োজন করতেছি। এরই মাঝে দেখলাম লিমা আর জান্নাত বাইরে কোথায় যেন গেল। কোথায় যেতে পারে? যাকগে, কোনো হয়তো কাজ আছে। কাজ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। প্রচন্ড খিদা লেগেছে, তাই রুমে এসে বাথরুমে গেলাম। ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হয়ে দেখি লিমা খাবার নিয়ে বসে আছে। ওরে বাস, এত কেয়ার কোথা থেকে এলো? কিছুই তো বুঝতে পারলাম না। খেয়ে নিন, আপনার জন্য। ওকে। একা একা খাচ্ছি আর লিমা চোখ গরম করে আমার দিকে তাকিয়ে আছে। আমি ওর দিকে তাকাতেই একটা মুচকি হাসি দিল। তখনই শোনা গেল আমার শ্বশুর শাশুড়ি এসেছেন। প্রচন্ড রাগ উঠে গেল, কারণ এখন আমাকে খাওয়া দাওয়া বাদ দিয়ে যেতে হবে ওনাদের কাছে। দূর, আসার আর সময় পেল না। হাত ধুয়ে দরজা খুলে বাইরে বের হতেই লিমার বোন জুই এসে আমাকে জড়িয়ে ধরল। কেমন আছো আপু? ভালো না। কেন আপু? তুমি আমার সাথে কথা বলো না কেন? তুমি তো থাকো তোমার আম্মুর কাছে, আর আমি থাকি এখানে, কিভাবে কথা বলবো? ফোনে কথা বলতে পারতে। ওরে বুড়ি, এত বেশি কথা শিখে গেছো? আমাকে বুড়ি বলবে না। তুমি জানো সবাই আমাকে কত কিউট বলে। ও সরি সরি, ভুলে গিয়েছিলাম। ঠিক আছে। তারপর নিচে ড্রয়িং রুমে আসলাম। ওইখানে লিমার আব্বু আম্মু। হাই ইয়াং ম্যান, কেমন আছো? এই ভালো, আপনি? আর মা, আপনি কেমন আছেন? আমরা ভালো। তোমাদের কোনো সমস্যা হচ্ছে না তো? না, কোনো সমস্যা নেই, আমরা ভালো আছি। তারপর ওনাদেরকে ব্যস্ততা দেখিয়ে চলে আসলাম, নয়তো রাত 12টার আগে ছাড়তো না। সব আয়োজন শেষ এবং আত্মীয় স্বজন সবাই চলে এসেছেন। এবার শুধু কেক কাটা বাকি। লিমা জান্নাতকে সাজিয়ে দিচ্ছে। জান্নাতকে খুব সুন্দর দেখা যাচ্ছে। আমি রুমে এসে ফ্রেশ হয়ে ভাবলাম আমিও হলুদ পাঞ্জাবিটাই পরি, যেহেতু লিমা পছন্দ করে নিয়েছে। পাঞ্জাবি পরে রুমে বসে আছি। লিমা আসলো রুমে, তারপর ফ্রেশ হয়ে এসে আমার সামনে চেঞ্জ করা শুরু করলো। সি সি, আমারই লজ্জা লাগতেছে। এই ওয়েট ওয়েট, কেন? এভাবে এখানে চেঞ্জ করতেছো কেন? যাও বাথরুমে গিয়ে করো। না, পারবো না। মাইরালা, আচ্ছা আমি বাইরে যাচ্ছি। বাইরে বের হয়ে আসলাম। আরে ধুর, আমি মেয়েদের মতো লজ্জা পাচ্ছি কেন? মাথা গোলমাল হয়ে গেছে মনে হয়। লিমা আধা ঘন্টা পর বের হয়ে আসলো। ওকে দেখে একদম চোখ ফেরাতে পারছি না, যেন একটা হলুদ পরি আমাদের বাসায়। কিন্তু না, আমাকে তো শক্ত হতে হবে, এত সহজে ক্রাশ খেলে তো চলবে না। তারপর কেক কাটা হলো, সবাই মিলে অনেক আনন্দ করলাম। জান্নাত আর লিমা আমাকে কেকের ক্রিম দিয়ে ভূত বানিয়ে ফেলেছে, কিন্তু আমি ওদেরকে বেশি দিতেই পারিনি, কারণ একসাথে দুজন কাকে ধরি আর কাকে দেই। অতপর ক্রিম পর্ব শেষ করে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে বের হতেই জান্নাত আমাকে ছাদে যেতে বলল। লিমা নাকি ডাকতেছে, কিন্তু কেন ডাকতেছে সেটা বলল না। লিমা কি আমাকে ভালোবাসার কথা বলবে নাকি অন্য কিছু? আবার ডিভোর্স নিতে চাবে নাকি? কিছুই তো বুঝতে পারছি না। অনেক ভাবনা চিন্তার পর ছাদে উঠলাম। লিমা এক কোণে দাঁড়িয়ে আছে। আমি এসেছি সেটা টের পেয়েছে, তাই একটু নড়ে চড়ে আমার দিকে ঘুরে তাকালো, কিন্তু চুপ করে আছে। লিমার মুখে স্পষ্ট ভয়ের ছাপ, নাক ঘেমে যাচ্ছে, হালকা চাঁদের আলোয় চিকচিক করছে। রাতের বেলা এভাবে দেখে আমাকে কাছে টানছে কোনো এক অদৃশ্য মায়া, কিন্তু আমি যেতে পারছি না। কিছু একটা আমাকে বাধা দিচ্ছে। আমার ভাবনার ছেদ পড়ল লিমার কথা শুনে। আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ অবশ্যই। সরি। সরি কেন? মানে আপনাকে কষ্ট দেওয়ার জন্য সরি। আমি জানতাম না যে রোহান এতটা জঘন্য হবে। আমার ভাবতেই ঘৃণা হচ্ছে। তো এখন আমাকে কি করতে হবে শুনি? কিছুই না, জাস্ট আমাকে ভালোবাসতে হবে। সরি,
সরি কেন? আমি তোমাকে আর ভালোবাসতে পারবো না। কেন, আমার দোষটা কোথায়? দোষ তোমার নয়, দোষ আমার। তোমাকে আমার অমতেই বিয়ে দেওয়া হয়েছিল। প্রথম রাতে তুমি আমার সাথে যে ব্যবহার করেছিলে, ওই দিনই আমি ধরে নিয়েছি তোমার সাথে আমার চলবে না। আচ্ছা, আবারও সরি। প্লিজ আমাকে দূরে ঠেলে দিও না। আমি তোমাকে দূরে ঠেলে দেইনি, তুমি নিজেই আমাকে দূরে ঠেলে দিয়েছো। আমি জাস্ট আর ফিরতে চাই না। অন্তত একটা সুযোগ দাও। সেটা অনেকবার পেয়েছো, আর পাবে না। আমি তো আমার ভুল বুঝতে পেরেছি, তার জন্য সরি বললাম। তো কি হয়েছে? আমি তোমাকে স্ত্রী হিসেবে মানতে পারবো না? সত্যিই মানতে পারবে না? কখনোই না। ওকে, ভালো। লিমা কেঁদে কেঁদে ছাদ থেকে নেমে গেল। আমি কিছুক্ষণ পর ছাদ থেকে নেমে আসলাম, তারপর রুমে গেলাম। লিমা সোফায় বসে আছে। আমি টয়লেটে গেলাম। ওখান থেকে ফিরে ফ্রেশ হয়ে বিছানায় গেলাম। অনেক রাত হয়েছে, প্রায় 3টা বাজে, তাই বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। লিমা বিছানার কাছে আসতেই, এই তোমার বিছানায় কি? কেন ঘুমাবো? না, এখানে ঘুমাতে পারবা না। কেন? যেটা বলছি সেটাই, সোফায় গিয়ে ঘুমাবি, নয়তো একেবারে রুমের বাইরে ফেলে দিয়ে আসবো। আমি বিছানাতেই ঘুমাবো, দেখি কি করতে পারিস। আবারও তুই তোকারি করছিস? দাঁড়া। কি করবি তুই আমাকে? হ্যাঁ, তোকে তুই কেন, সবকিছু বলবো। আর একটা কথা বললে মুখ ভেঙে দেব। সাহস থাকলে আমাকে টাচ করে দেখ। আমি বিছানা থেকে উঠে এসে ঠাস ঠাস করে দিলাম দুই গালে। গাল লাল হয়ে গেছে। অনুশোচনা হচ্ছে আমার নিজেরই। না, ওকে মারা আমার একদমই উচিত হয়নি। যাই হোক, আমি শুয়ে পড়লাম। লিমা সোফায় কিছুক্ষণ বসে বসে ফুপিয়ে কাদার পর ঘুমিয়ে পড়ল। আমি বিছানা থেকে উঠে এসে লিমার কাছে আসলাম। কাদার ফলে চোখ ফুলে গেছে। ফর্সা গালে আঙুলের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। ইচ্ছে করছে আলতো করে ছুঁয়ে দেই, ইচ্ছে করছে আলতো করে কপালে চুমু দিয়ে বুকের মাঝে আগলে রাখি। কিন্তু আমি এত নিষ্ঠুর হলাম কবে? যাকে ভালোবাসি তাকেই কষ্ট দিচ্ছি, তার গায়ে হাত তুলতেছি। না, সহ্য হচ্ছে না। তাই ছাদে চলে আসলাম। কতক্ষণ ছাদে ছিলাম জানি না, কিন্তু যখন ফজরের আজান হয় তখন রুমে এসে শুয়ে পড়ি। ঘুমানোর কিছুক্ষণ পরেই লিমা ডাকতেছে, এই কি হলো, উঠবেন না? আরে ধুর, এত তাড়াতাড়ি ডাকার কি দরকার? যা তো যা এখান থেকে। যাবো মানে? অত মানে মানে না করে এখান থেকে কেটে পড়। তর্কবাজদের আমার একদম সহ্য হয় না। লিমা কিছু না বলে ওখান থেকে চলে গেল। হয়তো কষ্ট পেয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি অফিসে টাইম হয়ে গেছে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে অফিসে গেলাম। সারাদিন কোনো কাজ করিনি, ঘুমিয়ে কাটিয়েছি। অফিসটা তো আমার শ্বশুরের, তাই, কিন্তু তবুও এটা উচিত না। যাকগে, আগে ঘুম তারপর অন্য কিছু। অফিস শেষে রাজকে ফোন করলাম। তারপর একটা রেস্টুরেন্টে গেলাম, দুজনে অনেক আড্ডা দিলাম এবং রাতের খাবারটাও খেয়ে নিলাম। বাসায় আসতে আসতে প্রায় 11টা বাজবে নিশ্চিত। অপরিচিত নাম্বার থেকে ফোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কণ্ঠ শুনে বুঝতে বাকি রইল না কে এটা। লিমা ফোন করেছে, কিন্তু নাম্বার পেল কোথায়? হয়তো জানাতের কাছ থেকে নিয়েছে। কে আপনি? বাসায় আসবেন কখন? আর এই রাতে বাইরে কি করেন? আমি কি করি না করি সেটা আমার ব্যাপার, ফোন রাখ। কিছু বলার আগেই কেটে দিলাম। কয়েকবার ফোন করলো, কেটে দিয়েছি শুধু। ইচ্ছা করে আরো দেরি করে বাসায় আসলাম। তখন রাত 12টা ছুঁই ছুঁই। কলিং বেল বাজালাম, সাথে সাথে দরজা খুলে গেল। লিমা মনে হয় দরজার সাথেই ছিল। এতক্ষণ কোথায় ছিলেন? আপনার জন্য আমার কত চিন্তা হচ্ছিল জানেন? তোকে অত চিন্তা করতে বলেছে কে? আপনি আমার স্বামী, সেই হিসাবে তো চিন্তা হতেই পারে। দরকার নেই, আমার জন্য কাউকে চিন্তা করতে হবে না। আচ্ছা ঠিক আছে, টেবিলে আসুন, খাবার দিচ্ছি। বাইরে খেয়ে এসেছি। আর কিছু না বলে বিছানায় ধপ করে শুয়ে পড়লাম। বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। দেখি লিমা। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 2টা বাজে। কিছু বললাম না, যেহেতু লিমা ঘুমিয়ে পড়েছে, ঘুমাক না, সমস্যা কোথায়? সকালে লিমার ডাকে ঘুম ভাঙলো, কিন্তু আমি হাত পা নাড়াতে পারছি না। কি হলো, প্যারালাইজড হয়ে গেলাম নাকি? ও শিট, ও নো, আমার হাত পা তো দড়ি দিয়ে বাঁধা। লিমার দিকে তাকিয়ে দেখি হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওর দিকে তাকাতেই দিল একটা মাইর। আহ লিমা, করছো কি এসব? তোর ঢং আমি ছুটাবো। এই ঢং মানে কি? হ্যাঁ, কি ঢং করলাম? কি করিসনি সেটা বল। আমাকে কতগুলো চড় মেরেছিস, আবার কষ্ট দিয়েছিস, সোফায় ঘুমাতে দিয়েছিস। এই মেয়ে, তুই বুঝি কম করেছিস? আমার সাথে তুই তুকারি? দাঁড়া। লিমা প্লিজ, আর মেরো না। সরি সরি, এক বস্তা সরি, প্লিজ মেরো না। আমি তোমার হাজবেন্ড, আর এইভাবে আমাকে মারতে পারছো? হ্যাঁ, আমি সব পারি। কি ভেবেছিলি? হ্যাঁ, তোর কাছ থেকে ভালোবাসা চেয়েছিলাম আর নরম ব্যবহার করেছি বলে আমার আগের ক্যারেক্টার ভুলে যাব? কলেজ লাইফে কতগুলো ছেলেকে যে এরকম পিটাইছি তার কোনো হিসাব নেই। ওদের তুলনায় তুই তো বাচ্চা ছেলে। আচ্ছা, ওইসব বাদ দাও। আমাকে তো মারলে,
এখন বাঁধন খুলে দাও। বাঁধন খুলবো এক শর্তে। কি শর্ত? আমাকে এই মুহূর্তে খুব সুন্দর করে প্রপোজ করবি। পারবো না। এটা কি দেখেছিস? আচ্ছা ঠিক আছে করব, কিন্তু কোনো তো গিফট লাগবে প্রপোজ করতে গেলে। তো এখন গিফট পাবো কোথায়? গিফট লাগবে না, এমনিতেই প্রপোজ কর। আচ্ছা হাত বাড়াও। বাড়ালাম। আমি লিমার হাতে টাচ করে বললাম, আই লাভ ইউ। এটা প্রপোজ করলি? তো কি মাইর। হয়েছে, থাক আর বলা লাগবে না। এবার লিমার হাত ধরে বললাম, আমি তোমাকে ভালোবাসি। এটা প্রপোজ? তো কি? হারামি, সিনেমা দেখিস না? সেই সিনেমার নায়কের মতো প্রপোজ কর। ওই রকম পারি না তো। করবি নাকি খুন করে ফেলবো? আচ্ছা করছি, মেরে ফেলবে নাকি? প্রয়োজন হলে তাই করব। নে তাড়াতাড়ি প্রপোজ কর। আমি লিমার শাড়ির আঁচল টান দিয়ে কিছুটা হাতে নিয়ে বললাম, নাও আগে আমার হাতটা এই শাড়ির আঁচলে বেঁধে দাও। লিমা হাতটা বাঁধলো। আমি হাঁটু গেড়ে হাতে হাত রেখে বললাম, সারা জীবন তোর এই শাড়ির আঁচলে আমার হাতটা বেঁধে রাখবি। যদি কোথাও হারিয়ে যাই তাহলে তোর এই বাঁধনের টানে চলে আসবো তোর কাছে। আর তুই যদি কোথাও হারিয়ে যাস তাহলে আমিও ঠিক একই কাজ করব, মানে টান দেব আর এভাবে কাছে চলে আসবি। শাড়ির আঁচল দিলাম টান, আর লিমা সরাসরি আমার বুকে। অতঃপর আমি ইচ্ছা করে ওকে নিয়ে বিছানায় পড়ে গেলাম। কি হলো, কিছু বললে না যে? কি করব? এতক্ষণ প্রপোজ করতে বললে, এখন তো করলাম, তার উত্তর কই? খুঁজে না? পারি না। তাহলে মুড়ি খা। ওঠ, অনেক বেলা হয়েছে। না এখন উঠবো না, এখন এই রাগী বউটার সাথে রোমান্স করব। তোর রোম্যান্স ছুটাচ্ছি। লিমা উঠে যাচ্ছিল, কিন্তু আমি আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। তাই লিমা উঠতে না পেরে আমার বুকে মারতে থাকলো, কিন্তু আমার মাথায় শুধু দুষ্টামি বুদ্ধি ঘুরছিল। তাই লিমাকে আমার নিচে ফেলে দিলাম। এখন ছোড়াছুড়ি করো তো, কেমন পারো? ব্যথা পাচ্ছি তো। নো, এখন তো ছাড়বো না। আজকে বাসর করেই ছাড়বো, বাসর তো করতে পারিনি। শখ কত, একবার শুধু ছেড়ে দে, একেবারে 7 জনম আর কাউকে চিনতে পারবি না। তাহলে তো আমার ইচ্ছাটা এখনই পূর্ণ করে নিতে হবে। লিমা কিছু বলার আগেই লিমার ঠোঁটে আমার ঠোঁট মিলিয়ে দিলাম। মনের ভিতর অন্যরকম একটা অনুভূতি হচ্ছে, যেটা আগে কখনোই হয়নি। আমি যেন লিমার মাঝে হারিয়ে যাচ্ছি। হঠাৎ দরজায় জান্নাত এসে ডাকতে লাগলো। মেজাজটাই খারাপ হয়ে গেল। ধুর, এ সময় কি তোকে আশা লাগে পেতনি কথাকার? একটু রোমান্স করে শান্তি নাই। আর এদিকে লিমা মিটমিট করে হাসছে। যাও লিমা, গিয়ে দরজা খুলে দাও। পারবো না, তুমিই যাও। আমি শুধু একটা রাগী দৃষ্টিতে তাকালাম, কিন্তু লিমা ভেঙচি কেটে দিল। ইচ্ছে করছে আবারও কিস করে দেই, কিন্তু জান্নাত দরজায়, তাই কিছু বললাম না। দরজা খুলে দিলাম। ভাইয়া তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে এসো, ভাবিকেও নিয়ে এসো, কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। ওকে। তারপর লিমা আর আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম। আব্বু আম্মু সবাই একসাথে নাস্তা করতেছি। জীবন, হ্যাঁ আম্মু বলো। তোর মামাতো ভাই রায়হানের বিয়ে আগামী শুক্রবার। তো তো মানে আমাদের সবাইকে যেতে বলেছে, তাহলে চলো যাই। কিন্তু 3 দিন আগেই যেতে বলেছে। আরো ভালো। কিন্তু তোর চাকরি আর তোর আব্বুর ব্যবসার কি হবে? আমার চাকরির কথা বাদ দাও, কারণটা বলা লাগবে না। আর আমি জান্নাত আর লিমা না হয় আগে যাব, তারপর তোমরা এসো। আচ্ছা ঠিক আছে। তারপর খাওয়া দাওয়া সেরে রুমে আসলাম। তারপর লিমা আর জান্নাত আসলো। লিমা আর জান্নাত আমার সাথে একটা প্ল্যানিং করলো, বিয়েতে কে কি করবে আর পরবে। আর আমি শুধু বললাম, বিয়ের দিন আমি যেটা পছন্দ করব ওটাই পরতে হবে, কারণ আমি তো লিমার জন্য একটা নীল শাড়ি কিনে রেখেছি, কিন্তু জান্নাত ওকেও তো দেয়া লাগবে। 3 জনই একই কালার পোশাক পরবো। তারপর কিছুক্ষণ পর মার্কেটে গিয়ে জান্নাতের জন্যেও একটা শাড়ি কিনে লুকিয়ে রাখলাম। আজকে অফিস না গিয়ে আমার শ্বশুর মশাইকে ফোন করে বললাম যে কয়েকদিন যেতে পারবো না। 10টা না 5টা না, একটা মাত্র জামাই আমি, আমার কথা কি ফেলতে পারে? রুমে একা একা বসে আছি লিমার অপেক্ষায়, কিন্তু আসছে না। তাই জান্নাতের রুমে গেলাম, ওখানেও নেই। তাই ছাদে গেলাম, কি যেন গল্প করছে। আমাকে দেখে দুজনেই রেগে গেল, তাই ভয়ে চলে আসলাম, কারণ ওইখানে থাকা আর মৌমাছির বাসায় ঢিল ছুড়া একই কথা। ছাদ থেকে নেমে আসলাম, নেমে এসে বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে আসলাম। আড্ডা দিতে দিতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, তবুও আড্ডা দেওয়া শেষই হচ্ছে না। তখনই মিস রাগী বউয়ের ফোন। হ্যালো বাবু, কোথায় তুমি? মাইডালা, এ আবার এত সুন্দর করে বলতেছে কেন? ডালমে কুচ কালা হ্যাঁ। এই তো জান, আড্ডা দিচ্ছি ফ্রেন্ডদের সাথে। তাই বাবু? হুম। কখন আসবা বাবু? এই তো বাবুনি, এখনই। ও তাই, চলে এসো বাবু। আজকে না তোমার মামার বাসায় যাওয়ার কথা। ও তাই তো, আসছি। কুত্তা,
আয় তাড়াতাড়ি, নয়তো তোর নাম ভুলিয়ে দেব। ওরে বাপরে, মারডালা আসছি। বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাসার দিকে আসছি। বাসার দরজায় আসার সাথে সাথেই উপর থেকে ফ্রিজের পানি গায়ে পড়ল। ওয়ে, কোন শালায় পানি দিলি রে? কি? আমি তো শালা? দাঁড়া, ভেতরে আয়, দেখাচ্ছি মজা। ভয়ে দৌড় দিতে যাব, কিন্তু আমি তো কাক ভেজা, কিভাবে পালাবো? লোকে দেখলে তো পাগলা ভাববে। লিমা দরজা খোলার পর আমার হাত ধরে টেনে উপরে নিয়ে গেল। আমি তোর শালা আর তুই আমার দুলাভাই, তাই না? আরে ধুর, এটা কি বলো? আমাকে যে পানি দিছে তাকে বলেছি। পানি আমি দিছি, যদি অন্য কোনো ছেলে দিত তাও শালা বলতে। তার মানে তুমি একটা লুচ্চা, শালা বলো সব সময়, মেয়েদের বউ ভাবো। দূর, এসব ঢং বাদ দাও। আর আমি কোনো লুইচ্চা নই, বুঝছো? কি বললি? আমি ঢং করি? তবে রে। লিমা এসে মারতে থাকলো। মায়ের ঠেলায় পড়ে গেলাম লিমার উপর, অতঃপর দুজনই সোফায় পড়ে গেলাম। আমি লিমার দিকে অপলকভাবে তাকিয়ে আছি। কি মায়াবী চেহারা, চোখ তার টানা টানা, গাল দুটো বাচ্চাদের মতো, ঠোঁট তো ও নো, যেন ফুটন্ত গোলাপ। ছুঁয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না, কারণ ছুঁয়ে দিলে আর দেখতে পারবো না। লিমা টের পায় যে আমি ওর দিকে তাকিয়ে আছি, তাই মারা বন্ধ করে ও নিজেও আমার দিকে তাকিয়ে আছে। আর আমি যে ভেজা কাপড়ে আছি তা দুজনের কারোরই মনে নেই। এই সময় আমাদের দুজনের মাঝে স্বপ্নরা এসে ভিড় জমাচ্ছে, যেন স্বপ্ন ঘুরি উড়াচ্ছি দুজন দুজনের আকাশে। চোখে চোখে কথা হচ্ছে, মুখে শব্দ নেই, এখানে শুধু নীরবতা। আর আমরা দুজন দুজনের ভাবনায় হারিয়ে গেছি। আমি ভাবছি লিমার সৌন্দর্য নিয়ে, কিন্তু লিমা কি ভাবছে সেটা জানি না। কিন্তু দিনের আলোয় আমাকে একটা কাছে থেকে দেখে অনেকটাই অবাক হয়েছে। এভাবে আরো 10 মিনিট কেটে যায়। ঠিক তখনই আমাদের ভাবনায় ছেদ পড়লো পানি পড়ে। উপর নিচ সবখানে তাকাচ্ছি, হঠাৎ চোখ পড়লো দরজার দিকে। জান্নাত মিটমিট করে হাসতেছে। এদিকে আয় তো আপু। না, যাবো না, জানি তুমি আমাকে মারবা যদি তোমার কাছে যাই। যদি না আসিস সারপ্রাইজ পাবি না, আর আসলে সারপ্রাইজ পাবি। লাগবে না তোর সারপ্রাইজ। পেতনি, তোকে কাছে পেলে কি যে করতাম তার কোনো ঠিক নেই। এদিকে লিমার দিকে তাকিয়ে দেখি লজ্জায় লাল হয়ে গেছে। আমি আবারও ওর ভাবনায় ডুবে যাচ্ছি। ও হ্যালো, এই ভেজা কাপড়ে কতক্ষণ থাকবে? যাও, ফ্রেশ হয়ে এসো। তুমি যাও আগে, তারপর আমি যাচ্ছি। আমি যেতে বলছি, যাবা ব্যাস। না, তা তো হবে না। চলো এক কাজ করি, দুজনই একসাথে যাই। হোয়াট? পাগল হলে নাকি? অবশ্যই, চলো চলো। না, যাবো না। ওকে। অতঃপর লিমাকে কোলে তুলে নিয়ে গেলাম বাথরুমে, সাথে সাথে পানি ছেড়ে দিলাম। দুজনই ভিজে একাকার। লিমাকে ভেজা কাপড়ে দেখতে অসাম লাগতেছে, তাই নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমি আস্তে আস্তে লিমার দিকে এগিয়ে যাচ্ছি। লিমা পেছনে যেতেই দেওয়ালের সাথে ধাক্কা খায়। লিমা লজ্জায় লাল হয়ে যাচ্ছে, ঠোঁটগুলো কাঁপতেছে। আমি যতই কাছে যাচ্ছি ততই আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। লিমা হাত দিয়ে আমাকে বাধা দিচ্ছিল। আমি লিমার হাত দেওয়ালের সাথে চেপে ধরলাম। লিমার কপালে আমার কপাল রাখলাম, নাকে নাক ঘষা দিলাম। দুজনেরই নিঃশ্বাস ঘন হয়ে আসছে। আলতো করে লিমার ঠোঁটে কিস করে দিলাম। তারপরে একদম 10 মিনিট পর লিমা ধাক্কা দিয়ে সরিয়ে দিল। দুজনই হাঁপাচ্ছি। এরকম কেউ করে? কেউ না করলেও আমি করি। হয়েছে, এবার ফ্রেশ হও তাড়াতাড়ি, অনেকদিন কারো বিয়ে খেতে যায়নি। ওকে যান। তারপর ফ্রেশ হয়ে বাইরে বের হলাম। লিমা শার্ট প্যান্ট গুলো পরিষ্কার করলো। ওয়াশিং মেশিন আছে, বাট তবুও ও হাত দিয়ে পরিষ্কার করবে। আমি বিছানায় শুয়ে শুয়ে ফেসবুকে আড্ডা দিচ্ছিলাম, আর লিমা আয়নার সামনে বসে সাজছিল। আমি চোখ ফেরাতেই পারছি না। হালকা মেকআপ, ভেজা খোলা চুল, হালকা লিপস্টিক। আমি তো পাগল হয়ে যাচ্ছি। তাই লিমার কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে আলতো চুমু দিলাম, সাথে সাথেই ঝাড়ি। আবার হাসছো? তোমার টানে চলে আসলাম। কি নেশা ছাড়ালে, কি মায়ায় জড়ালে, একা যে থাকতেই পারছি না। এবার কিন্তু ভালো হবে না বলে দিলাম, এখনো সবকিছু গোছানো বাকি আছে। থাকুক, সমস্যা কোথায়? সমস্যা কোথায় মানে? দাঁড়া। আচ্ছা ঠিক আছে, তোমার কিছু করা লাগবে না, আমিই যাচ্ছি। কি বউ পাইলাম, একটু আদরও করতে পারি না। ধুর। রাগই রুম থেকে বের হয়ে সোজা ছাদে চলে গেলাম। ছাদে দাঁড়িয়ে আছি, পেছন থেকে জান্নাত বলল, ভাইয়া এখানে কি করতেছো? ভাবি তোমাকে ডাকতেছে, যাও। কেন? আমাকে বললো নাকি? আচ্ছা ঠিক আছে। অনেক বিরক্তি নিয়ে রুমে আসলাম। কোথায় গিয়েছিলে? চাঁদে গেছিলাম। ফাইজলামি বাদ দাও, আর তোমার কি লাগবে বলো, আমি গুছিয়ে নিচ্ছি। জান্নাত আর আমি সবকিছু গুছিয়ে নিয়েছি। আমার সবকিছু আলাদাভাবে তোমার আগেই গুছিয়ে রেখেছি। তাই নাকি? গুড বয়। আচ্ছা, এই সন্ধ্যায় যাবো কিভাবে? আব্বুকে ফোন করে গাড়ি আনতে বলি। ওকে। শ্বশুরের গাড়িতে জামাই চড়বে না তো কে চড়বে?